একটা মিসকনসেপশন আমাদের দেশের মেয়েদের, যেটা ওরা স্কিনের জন্য ভালো মনে করে যুগ যুগ ধরে করে আসতেছে, যেটা আসলে স্কিনে কোনো কাজেই লাগে না। আমার একটা রুগী আছে অনেক বছর পুরাতন, উনি যা রান্না করেন সবই মুখে লাগান। হ্যাঁ, এটা একেবারেই একটা মিসকনসেপশন, এবং এটা আমাদের পুরাটাই দেখবেন যে আমাদের জাতিগত সমস্যা। আমরা ছোটবেলায় মনে করতাম 40 বছরে মারা যাব, কিন্তু এখন মনে হয় এটা তো কিছুই না। যদি মানুষ অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা টানা রাতে ঘুমোতে পারে, তাহলে কিন্তু এজিং প্রসেসটা 50% পর্যন্ত স্লো ডাউন করে ফেলতে পারবো। চুলটা যদি আমরা একটা প্ল্যান্ট ধরি, তো স্ক্যাল্পটা তো মাটি, রাইট? সো এখানে পানি দিতে হবে, সার দিতে হবে। সারাক্ষণ কি গ্লাস স্কিন পসিবল? অনেকে থাকে না যে ধরেন একেবারে ক্রাশ ডায়েট করে ফেসে একদম ফ্যাট কমিয়ে ফেলেছে, তাদের থেকে আমার মনে হয় একটুখানি ফ্যাট থাকাটা জরুরি। হরমোনাল ইস্যু থেকে যে মেলাজমাটা হয়, এটা আসলে লাইফ লং থাকবে। এটা কিন্তু সরাসরি লিভারের ইয়ের সাথেও রিলেটেড। একটা ছোট তিলা থেকেই অনেক খারাপ কিছু হতে পারে। শুধুমাত্র এনার্জির জন্যই তারা ইনজেকশনটা নিতে আসে। ক্যান্সারের যে ঝুঁকিটা এখন বেড়েছে, এই ঝুঁকিটা অনেক কমে যায়। Welcome Dr. Farial to The Other Side by Isha Rushdi. Thank you. And I follow your TikTok channel. Thank you very much. So you're a dermatologist and the CEO of Dr. Farial Haq Skin Solutions. Yes. DFH Skin Solution. DFH Skin Solution. Acha. And you did your masters from King's College, London. Yeah. And skin নিয়ে কাজ করা, এই সেক্টরে কাজ করা হচ্ছে almost more than 10 years. Yeah. মাশাআল্লাহ, দ্যাটস আ ভেরি লং টাইম। আমরা স্টার্ট করি, এই স্কিনের প্রতি ইন্টারেস্টটা কবে গ্রো করলো আপনার? অ্যাকচুয়ালি এমবিবিএস এর সময় আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার আসলে এমার্জেন্সি কোনো সাবজেক্টে আমি যেতে চাই না, বিকজ আই এম আ ভেরি ইন্ট্রোভার্ট পারসন এবং খুবই শান্তিপ্রিয়। সো চিন্তা করলাম যে ইমার্জেন্সি নাই এরকম একটা সেক্টর আমাকে খুঁজতে হবে। সো তখনই আমি আস্তে আস্তে আমার ইন্টারেস্ট নিয়ে আসলাম হচ্ছে স্কিনের সাবজেক্টে আর কি, এই সেক্টরে। আমাদের সব মেয়েদের জন্য কিন্তু স্কিন একটা অনেক ইম্পর্টেন্ট সাবজেক্ট। আমি সামবাডি যে কিন্তু খুব অবসেস আবার দ্য হোল বিউটি ইন্ডাস্ট্রি, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমার খুব জেনে রাখতে ভালো লাগে। আচ্ছা, আমরা স্টার্ট করি একটা অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মেয়েদের বা মানুষের বায়োলজিক্যাল এজ অ্যান্ড দ্য এজ অফ দেয়ার স্কিন দুইটা তো ডিফারেন্ট হইতে পারে, রাইট? ডিফারেন্ট, হ্যাঁ। যেরকম লাইক একটা 18 বছরের একটা ইয়াং স্কিন ক্যান ফুড হ্যাবিটের কারণে, ওয়েদারের কারণে, হরমোনের কারণে ক্যান বি 40-র মতো, আবার 40-year-old কারো স্কিন হইতে পারে 20। এটা একটু এক্সপ্লেইন করে দিই। এটা তো অ্যাকচুয়ালি বায়োলজিক্যাল এজ যেটা, সেটা তো হচ্ছে যে সাধারণত সে জন্মগ্রহণ থেকে, যেটা জন্মগ্রহণ করার পর থেকে যত দিন যাচ্ছে তার এজ হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনে দিনে মানুষের মানে এইজিং প্রসেসটা এগিয়ে আসছে আর কি। ধরেন বলতে পারেন যে 35 বছর বয়সের একটা মেয়ে দেখতে লাগছে 45 বছর আজকাল। কারণ হচ্ছে যে এটার একটা তো ফুড হ্যাবিট, যেটা আপনি উল্লেখ করলেন, আর এর সাথে আমাদের যে পুরা টোটাল যে লাইফস্টাইলটা আছে, যেমন ধরেন আমরা রাত জাগি, তারপরে হচ্ছে মোবাইলের যেই একটা রেডিয়েশন আছে, তারপর খাবারের যে পলিউশন, এনভায়রনমেন্টে যে পলিউশন আছে, খাবারে বিভিন্ন ধরনের কীটনাশক, বিভিন্ন ওষুধ, প্যাকেজড ফুড, ফাস্ট ফুড, এই জিনিসগুলো মিলিয়ে আসলে আমাদের যে বায়োলজিক্যাল এজটা, তার থেকে আমাদের স্কিনের এজটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু এখন একটা বড় ধরনের কনসার্ন। কিভাবে স্কিন এজ রিভার্স করা যায়? স্কিনের জন্য বেস্ট প্র্যাকটিস কি কি? 3-4টা বেস্ট প্র্যাকটিস একদম বুলেট পয়েন্টে। যদি স্কিন রিভার্স মানে এজ রিভার্সের জন্য, রাইট? স্কিন এজ রিভার্স, হ্যাঁ, স্কিন এজ রিভার্সের জন্য যদি আমি বলি, ফার্স্ট অফ অল তো আমি বলবো যে স্লিপ ইজ দ্য মেইন থিং। যদি কারো ঘুম, আমি এখন আমার চেম্বারে এত ছোট ছোট মানে 28-25 বছর বয়সী মেয়েদেরকে দেখি যে স্লিপিং পিল খাচ্ছে, অ্যান্টিডিপ্রেসেন্ট খাচ্ছে। আমাকে নিজেকে আমি অবাক হয়ে যাই এই জন্য। সো স্লিপ হচ্ছে মেইন থিং। যদি মানুষ ঘুমটা ঠিক মতন হয়, অ্যাটলিস্ট 7 থেকে 8 ঘন্টা টানা রাতে ঘুমোতে পারে, তাহলে কিন্তু এজিং প্রসেসটা যেটা, সেটাকে অনেকখানি বলতে পারেন 50% পর্যন্ত আমরা এটাকে স্লো ডাউন করে ফেলতে পারবো। এছাড়া তো লাইফস্টাইলের আর যেগুলো আছে, যে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, আর আমাদের কিছু নতুন অ্যাস্থেটিক প্রসিডিউর আছে। তার মধ্যে আমার সব থেকে পছন্দ হচ্ছে যে পলিপেপটাইডস, তারপরে মাইক্রোটক্স আর মাইক্রোনিডলিং। এই 3টা জিনিস আমাদের এখন এজিং প্রসেসটাকে স্লো ডাউন করার জন্য খুব সুন্দর ভূমিকা রাখছে।
পলিপেপটাইডের একটু যদি প্রসিজারটা এক্সপ্লেইন করতেন। পলিপেপটাইডসটা এটা না অ্যাকচুয়ালি স্যামন ডিএনএ, এটা আসলে স্যামন ফিশের স্পার্ম থেকে নেওয়া হয় রাইট। এবং এই ডিএনএটাই হচ্ছে যে বটল আকারে আকারে মেডিসিন আকারে আমরা নিয়ে আসি এবং এটাই হচ্ছে স্কিনের নিচে দিয়ে দেওয়া হয় মাইক্রোনিডলিং করে, মাঝে মাঝে মেজো করেও দিয়ে দেওয়া হয়, মানে ডিরেক্ট ইনজেকশনের মাধ্যমে। এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে এবং প্রবলেম ওয়াইজ। এটার মেইন ইয়ে যেটা হচ্ছে যে এই যে স্যামন ডিএনএর যে পলিপেপটাইডসটা, এটা মানুষের হিউম্যান ডিএনএর সাথে অনেকটাই সামঞ্জস্য থাকে। সো দ্যাটস ওয়াই এটা যেটা হয় যে মানুষের শরীরে এসে কোনো ধরনের রিয়াকশন করছে না, কোনো ধরনের অ্যালার্জিক রিয়াকশন, র্যাশ, এই ধরনের কোনো কিছু হয় না, এবং অ্যাট দ্য সেম টাইম স্কিনের হাইড্রেশনটাকে বজিয়ে রাখে। তারপরে হচ্ছে কোলাজেন তৈরি করে, ছোট ছোট ফাইন রিঙ্কলস, পোর্স, এগুলোকে কমিয়ে আনে। সো এটা খুব সুন্দর একটা সলিউশন বলতে পারেন অ্যান্টি এজিং এর ক্ষেত্রে। এটা কতদিন থাকবে একবার করলে? একবার না, এটা আমরা পরপর 3 বার করতে বলি আমার পার্সোনাল ইয়েতে। সো পরপর 3 বার করার পরে সাধারণত 1 বছর পর্যন্ত এটা আপনাকে প্রথমবারে, তারপরে আপনি বছরে একবার করে করবেন। এভাবে 2 থেকে 3 বার করলে এটা আপনার বলতে পারেন 6 বছর 5 বছর পর্যন্ত এটা স্টে করবে। 3 বার করলে? Yeah. ওয়াও। আচ্ছা, আমাদের কিছু জিনিস ব্যাপার বাংলাদেশের মানুষরা এখনো আইডিয়া পুরোপুরি পায় নাই, বাট এখন আবার সেটা আগের থেকে অনেক পপুলার হয়েছে, স্কিন পিলিং। পিলিংটাকে একটা সময় লাগে, আজ থেকে 10-15 বছর আগে যখন ফার্স্ট পিলিংটা স্টার্ট হয় আমাদের দেশে, তো হয়তো ক্লিনিকে হতো, বাট সবাই এটা নিয়ে খুবই একটা মানে মনে করছে চামড়া উঠে কি জানি করে ফেলছে। বাট আমার যতদূর আমার মনে হয় যে আমাদের স্কিনে কিন্তু যে ডেড স্কিন জমতে জমতে কিন্তু টপ লেয়ার অফ স্কিনে কিন্তু রিঙ্কল বয়সের থেকে এমনিতেও বেশি লাগে, আর আনইভেন লাগে, ডাল লাগে, মেকআপ দিলে মেকআপটা বসে না। আর একটা টাইম পর্যন্ত এটা খুবই নর্মাল ছিল সবার কাছে যে স্কিন তো এমনই হবে। বাট পিলিংটা বুঝার পর যে নট জাস্ট এনি এক্সফোলিয়েশন, যে ডিপ এক্সফোলিয়েশন, যেটা মাসে একটা প্রপার পিলিং, যেটা স্কিনের একদম ওই লেয়ারটাকে উঠায় ফেলবে যেটা ডেড, আননেসেসারি, ওইটা উঠানোর পর কিন্তু মেকআপ ভালো ব্লেন্ড হয়। অ্যান্ড নট জাস্ট দ্যাট, যত স্কিন প্রোডাক্ট আর সেরাম আমরা ইউজ করি ওগুলো কিন্তু তখনই বেটার কাজ করবে যদি স্কিনে অ্যাবজর্ব করে, আর ওই টপ লেয়ার স্কিনের কারণে অ্যাবজর্পশন হয় না, তাই না? যেটা আমাদের হতো যে আমরা যখন ছোট ছিলাম কত রকমের ক্রিম টিম সবই দিতাম, কিছুই কাজ করে। আমার একটা অনেক লম্বা সময় আমার লাইফে গেছে এই ভেবে যে কিছুই কাজ করে না। পরে যখন বুঝলাম যে একটা লেয়ার, মানে লেয়ার বলতে যে জাস্ট আননেসেসারি যে লেয়ারটা রিমুভ করার পরে কিন্তু ভালো জিনিস ইউজ করলে এটার রেজাল্টও পাওয়া যায়, মেকআপও একদম স্মুথ বাটারের মতো। এটা একটু আইডিয়া দিতে হবে সবাইকে। হ্যাঁ, এটা তো আসলে আমাদের তো স্কিনের অনেকগুলো লেয়ার। সো সব থেকে উপরে যে লেয়ারটা এপিডার্মিস লেয়ার, সো এপিডার্মিসে না সব থেকে উপরে স্ট্রাটাম কর্নিয়ামের যে লেয়ারটা এত বেশি ডেড সেল থাকে, এবং এটা বলতে পারেন 25 থেকে 30টার উপরে লেয়ার থাকে শুধু ডেড সেলের। সো কিছু কিছু মানুষ ভেদে ডিপেন্ড করে, অনেকের এর থেকে বেশি, অনেকের এর থেকে কম। সো পিলিংটা যেটা করবে সাধারণত এইচএ বিএইচএ দিয়ে তো পিলিং করা হয়। সো এইচএ বিএইচএ কেমিক্যাল দিয়ে যখন পিলিংটা করা হয় তখন ওই উপরে ডেড সেল লেয়ারটা থিক থেকে থিন হয়ে যাবে। থিন হলে যেটা হবে যে কোনো ধরনের ময়শ্চারাইজার থেকে শুরু করে এনি স্কিন কেয়ার প্রোডাক্ট, ইভেন যদি কোনো প্রবলেমেটিক স্কিন হয়, যেমন মেলাজমা থাকতে পারে, অ্যাকনে থাকতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম যদি থাকে, সেক্ষেত্রে যে মেডিসিনগুলো ইউজ করি আমরা সেটাও ভালোভাবে পেনিট্রেট হবে এবং মেডিসিনটা ভালোভাবে কাজ করে। সো এটা গুড চয়েস, কেমিক্যাল পিল। আর মেলাসমা একটা মানে এনিমি প্রবলেম আমাদের দেশের, ইটস আ কার্স, ইট নেভার গোজ অ্যাওয়ে, যায় আসে পাগলের মতো করতে থাকে। আর একটা জিনিস যে মেয়েদেরকে এটা হরমোনের কারণে মেয়েরা মোর প্রোন টু মেলাসমা, কারণ এটা যদি গরম আর রোদে হতো তাইলে কিন্তু আমাদের দেশে যত রিক্সাওয়ালা আর মানে আউটডোর ভেন্ডার্স সবার ছেলেদের এই জায়গাটা থাকতো, ছেলেদের কম দেখছি আমি লোকদের, বাট ওদের ইউজুয়ালি কিডনিতে কোনো প্রবলেমের কারণে বেশি, বাট মহিলাদের মাস্ট একটা বয়সের পর রোদে যাক না যাক এটা। এক্স্যাক্টলি, বিকজ মহিলাদের একটা তো হচ্ছে জেনেটিক, হ্যাঁ, তো জেনেটিক্যালি হচ্ছে মায়ের দিকটা বেশি যদি পায় কেউ, সো মেয়েরা তো মায়ের দিকটা বেশি পায়, সো জেনেটিক্যালি তো এটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে হরমোনাল বেশিরভাগ সময় দেখা যায় যে প্রেগনেন্সিতে চলে আসে, প্রেগনেন্সিতে আসার পরে বাচ্চা ডেলিভারির পরে আর যেতে চায় না। সো এই হরমোনাল ইস্যু থেকে যে মেলাজমাটা হয় এটা আসলে লাইফ লং থাকবে। এটা আমি আমার সমস্ত ক্লায়েন্ট বা পেশেন্টদেরকে বলি যে এটা একটা জাস্ট লাইক ডায়াবেটিস, স্কিনের ডায়াবেটিস বলতে পারো, যে ডায়াবেটিস হলে যেরকম মানুষ সারা জীবন সে ডায়াবেটিক পেশেন্ট একদম মারা যাওয়ার আগ পর্যন্ত, মেলাজমা কিন্তু তাকে ওই সেম ভাবেই ক্যারি করে নিয়ে যেতে হবে। বাট এর মধ্যেও ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলস অ্যান্ড মেডিসিন অ্যান্ড এভরিথিং সবকিছু দিয়ে এটাকে কন্ট্রোল করে রাখা যাবে, বাট ইট নেভার গোজ অ্যাওয়ে।
ইট নেভার। এটা দেখলাম সবাই মেনেই নেয় লাস্টে, কারণ এত ট্রিটমেন্ট, এত হ্যাঁ, ফলো আপ, frustrated দে হয়ে জাস্ট যায়। গেট টায়ার্ড। হ্যাঁ। কোনো ওরাল মেডিসিন কি আছে মেলাজমার জন্য? ডেফিনেটলি we do prescribe, বাট এটা আসলে আমাদের সবকিছু দেখে নিতে হয় যে উনি ওটার জন্য উপযুক্ত কিনা। সো ওরাল যে মেডিকেশনটা আমরা দিই এটারও একটা টাইম আছে, একটা কোর্স আছে, 4 থেকে 5 মাস কি ম্যাক্সিমাম 6 মাস, তারপর বন্ধ করতে হয়। বন্ধ করলে এটা আবার আস্তে 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 ব্যাক করা শুরু করে, তখন আমরা একটা মেইনটেনেন্স ডোজে রাখি আর কি। স্ট্রেস একটু বাড়ায় দেয় না? কারণ আমি যখন টেনশনে থাকি তখন আমারটা একটু বেড়ে যায়। When you are on holidays, মানে আপনি যখন বেড়াতে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, তখন কিন্তু মেলাজমা অনেক কম দেখা যায়। রোদে But গেলে আবার stress- আসে, বাট হ্যাঁ, স্ট্রেসের জন্য না, কোভিডে স্ট্রেস কম থাকে যখন হ্যাপি থাকে। হ্যাঁ, কোভিডে এক্স্যাক্টলি, যখন আমরা খুবই ভীত ছিলাম, বাসার মধ্যে কোথাও কিছু করতে পারছি না। হ্যাঁ, মনের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, বিকজ ইট ফ্লাকচুয়েটস উইথ হরমোনস, সো আপনার মনের যেই স্টেট, যে আপনি স্ট্রেসে আছেন না হ্যাপি মুডে আছেন, এটার উপর আপনার হরমোন, আসলে মেয়েরা তো পুরো হরমোনের ফ্যাক্টরি, আমাদের দেশে, আমাদের দেহে বা শরীরে এত বেশি হরমোন। সো এই যে হরমোনের ফ্ল্যাকচুয়েশন, এটা তো আমাদের শরীরে অনেক বেশি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এই মেলাজমাটা এটার উপর ডিপেন্ড করে, এই হরমোন ফ্ল্যাকচুয়েশনের উপরে। আচ্ছা, এখন আমরা কিছু একদম স্ট্রেট কোয়েশ্চেন আনসার যাব। সেটা হচ্ছে যে একটা মিসকনসেপশন আমাদের কালচারে বা আমাদের দেশের মেয়েদের, যেটা ওরা স্কিনের জন্য ভালো মনে করে যুগ যুগ ধরে করে আসতেছে, যেটা আসলে স্কিনে কোনো কাজেই লাগে না। ভালো মনে করে যুগ যুগ হ্যাঁ, ধরে করে আসতেছে করে মিসকনসেপশন, বাট আসলে এটা কোনো কাজে লাগে না। সব থেকে তো আমি বলবো যে হোয়াইটেনিং ক্রিম। হোয়াইটেনিং ক্রিম যেটা করছে সবাই, যে ছোটবেলা থেকে টিনেজ হলেই একটু, আমাদের তো সবার একটু ফর্সা হওয়ার ইচ্ছা না, তো হোয়াইটেনিং ক্রিম মেখে কি করছে, আলটিমেটলি তো স্কিনটাকে ডিস্ট্রয় করে ফেলছে। সো ফর দ্য টাইমিং ধরেন 10 দিন, 15 দিন, 20 দিন একটু স্কিনটা হোয়াইট লাগে, একটু ব্রাইট লাগে, বাট আলটিমেটলি তখন আস্তে আস্তে যেটা শুরু হয়, যে ব্রন আসা শুরু হয়, মেস্তা আসা শুরু হয়, স্কিন ড্যামেজ হতে থাকে, র্যাশেস হয়। সো আমার মনে হয় এটা একটা মিসকনসেপশন, যে হোয়াইটেনিং ক্রিম দিলেই ফর্সা হয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আমরা আগের দিনে খুবই বিশ্বাস করা হতো, সেটা হচ্ছে কি ন্যাচারাল জিনিস দেওয়া, কিচেন জিনিস দিয়ে মুখে দিয়ে রাখা। এখন আবার দেখি আমরা ডক্টররা অনেক সবসময় এই জিনিসটা মানা করে, বলে যে একটা এগুলো যেরকম মানে ল্যাবে বানানোটাই বেটার। আমিও পার্সোনালি এটাই মনে করি, ল্যাবে বানানো বেটার, বাট ডাইরেক্ট কিচেনের জিনিস তখন হয়তো ওরকম অ্যাক্টিভ থাকে না ইনগ্রিডিয়েন্ট। একটা কলা নিয়ে মাখিয়ে ফেললাম বা আমি দুধ নিয়ে দিয়ে দিলাম, এটা কতখানি সত্যি কতখানি এটা মিথ্যা। আমাদের জাতিগত সমস্যা। এটা হয় না, এটা আমাদের জাতিগত সমস্যা অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা যে ফার্স্টে যে কোয়েশ্চেনটা করেছিলে, যে কোনটা যেটা মিসকনসেপশন, যে এটাও কিন্তু একটা হতে এটা পারে, কিন্তু যেমন হোয়াইটেনিং লেবু। ক্রিমেরও আগের থেকে। হ্যাঁ, লেবু, তারপরে হচ্ছে মধু, তারপরে কারণ মধু সবাইকে স্যুট করবে না। হ্যাঁ, অ্যালোভেরা সবাইকে স্যুট করবে না। বিশেষ করে লেবুটা তো একদম, আমরা প্রায় প্রতি সপ্তাহে কোনো না কোনো পেশেন্ট আমরা পাই যে লেবু মেখে বার্ন হয়ে এসেছে। তো সাইট্রিক অ্যাসিড আছে, ডিরেক্টলি তারা স্কিনের উপরে মাখছে, এবং কিছুক্ষণ পরেই হয়তোবা সূর্যের আলোতে যাচ্ছে বা চুলার কাছে যাচ্ছে, যেটাতে হচ্ছে স্কিন বার্ন হয়ে যাচ্ছে। সো এই ধরনের যে ঘরোয়া যে পদ্ধতি, এটার মধ্যে করতে পারবে কিছু কিছু জিনিস। আমার একটা রুগী আছে অনেক বছর পুরাতন, উনি পুদিনা পাতা থেকে শুরু করে, ধনে পাতা থেকে শুরু করে, কলার খোসা থেকে শুরু করে, মিষ্টি কুমড়া থেকে শুরু করে যা রান্না করেন সবই মুখে লাগান। হ্যাঁ, এবং এটা তার যে আমি এগুলো লাগালে মনে হয় সুন্দর থাকবো বা কিছু, বাট নট, মানে এটা একেবারে একটা মিসকনসেপশন, এবং এটা আমাদের পুরাটাই দেখবেন যে আমাদের জাতিগত সমস্যা। পৃথিবীর অন্য কোনো দেশে এরকম এই ইন্ডিয়া, ধরনের, ইন্ডিয়া আমাদের বাংলাদেশ, সাবকন্টিনেন্ট, হ্যাঁ এই সাবকন্টিনেন্ট এটা খুব বেশি। কারণ আমি দেখলাম যে এত কিছু আমি নিজেও দিতাম ছোটবেলায়, কিছু কোনোদিনও কাজে লাগেনি, আলু টালু শশা মশা চোখের নিচের কালিতে। বাট আই এম আ বিগ ফ্যান অফ, বলতে গেলে চন্দনের গুঁড়া। ওইটা তো স্কিনের জন্য, এটা তো আর খাওয়ার জিনিস না। চন্দনের গুঁড়া আমাকে এটা হেল্প, এটা আমি আই এম আ বিগ হ্যাঁ, ফ্যান অফ এটা helps, দ্যাট, এন্ড টক দই যদি কাউকে স্যুট করে, এই দুটো জিনিস টক কিন্তু দই খুবই, সানবার্ন দূর করতে মনে হেল্প করে। হ্যাঁ, টক দইয়ের সাথে একটু টক দই, মধু maybe দিয়ে একটু, So, এই তিনটা জিনিস আমি বলবো যে এটা ইট নেভার গোজ রং, বিকজ এটা আই এম আ বিগ ফ্যান অফ দ্যাট, বিকজ ল্যাকটিক অ্যাসিড আছে টক দইয়ে, চন্দনের গুঁড়োতে অ্যাসিড আছে, এইচে আছে, যেটাতে হচ্ছে একদম গ্লাইকোলিক অ্যাসিডের মতন আপনার পিল অফ করবে এবং ব্রাইটেনিং এ হেল্প করবে, মেলাজমাতে হেল্প করবে। সো এটা খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট যদি ন্যাচারালের মধ্যে আমরা ধরি। বাট মেলাজমা ইজ ভেরি টাফ, স্টাবার্ন, ভেরি স্টাবার্ন। মানে আমি একবার একটা ডক্টরই আমাকে বলেছে যে মনে হয় স্কিনের ডিপ লেয়ারে গাছের শিকড়ের মতো শুরু হয়, ওখান থেকে গ্রো করে তারপর স্কিনে এসে বাড়ি দেয়, তখনই আমরা এটা দেখতে পারি। এটা খুবই আচ্ছা। মেয়েদের হরমোনাল চেঞ্জ এখন যেটা বয়সের সাথে সাথে হয়, যেমন আমরা আগে মনে করতাম যে একটা হচ্ছে কি টিনেজ অ্যাকনি, টিনেজ অ্যাকনি ইজ নট
দি এন্ড অফ ইট অ্যাডাল্ট অ্যাকনি বলে একটা জিনিস আছে ওই সময় অ্যাডাল্ট অ্যাকনি কি কোনো কারণ বা এটার সলিউশন আছে কোনো? অ্যাডাল্ট অ্যাকনে না আগে এতটা ছিল না, হ্যাঁ। সো অ্যাডাল্ট অ্যাকনেটা এখন যেটা আমরা চিন্তা করছি, যেটা আমরা খুঁজে বের করেছি ডার্মাটোলজিস্টরা, সেটা হচ্ছে যে ওভার ইউজ অফ প্রোডাক্টস, স্কিন কেয়ার প্রোডাক্টস। অনেকে যদি ওভার ইউজ করে ফেলে, ধরেন সকালে ওটা একটা ছাড়াও হয় সেরাম, অনেকে। দুপুরে সেরাম, রাতে সেরাম, হ্যাঁ, বিভিন্ন ধরনের এই যে প্রোডাক্টগুলো ইউজ করা হয়, এটা একটা কারণ। আর তো ওই যে আমি যেটা বলেছি যে এখন পলিউশন বলেন, আপনি একদম মানে মাঠের থেকে আপনার রান্নাঘর কিচেন পর্যন্ত যা যা আসছে, এই প্রতিটা সবজি, প্রতিটা খাবারের যেই পরিমাণে মেডিসিন এবং কীটনাশক আসছে, এটা সরাসরি আপনি ইনজেস্ট করছেন, শরীরের ভিতর যাচ্ছে এবং হরমোন ইমব্যালেন্স করে অ্যাডাল্ট অ্যাকনে হচ্ছে। মানে এটা এই দুটো কারণ হচ্ছে এখন মেজর ইস্যু এই অ্যাডাল্ট অ্যাকনের জন্য। হ্যাঁ, আর এটা যায়ও না, না, থাকে। যেতেও চায় না, হ্যাঁ, যেতেও চায় না। এটা বাট মেডিসিন নিয়ে ভালো আছে, পেশেন্টরা ভালোই আছে। আমি দেখছি যে অনেকে যাদের টিনেজ টাইমেও হয় নাই ওদের এখন আফটার 30-40 হচ্ছে, এটা হ্যাঁ, হচ্ছে। হচ্ছে। আচ্ছা, লেটস টক অ্যাবাউট বোটক্স। Okay. বোটক্স আমাদের মানে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি আবার অনেক কমাকমি। পার্সোনালি আমার কাছে মনে হয় যে অ্যান্টি এজিং এর ভিতরে বোটক্সটা আমার মনে হয় ইটস আ ম্যাজিক্যাল সলিউশন। আই পার্সোনালি থিঙ্ক ইটস আ ম্যাজিক্যাল সলিউশন। আর ফার্স্ট মানে এটা কিন্তু শুধু স্কিন রিঙ্কেল কমানো ছাড়াও কিন্তু কিছু হেল্প হয়, টিএমজি এর ব্যথা, মাইগ্রেনের ব্যথা। মাইগ্রেনের ইফ ইউ কুড একটু যদি এটার ব্যাপারে কিছু বলতেন। আচ্ছা, বোটক্সটা আমার কাছে আমার খুব ফেভারিট একটা ইয়ে, বিশেষ করে যারা পান সুপারি বেশি খায় আমাদের দেশে, হ্যাঁ, সো কন্টিনিউয়াসলি চিউ করছে, আর ঘুমের মধ্যে যে টিথ গ্রাইন্ডিং ইয়া, সো তখন যেটা হয় যে আমাদের লোয়ার ফেসটা ব্রড হয়ে যায় এবং ফেসের স্ট্রাকচারটা অনেক বড় হয়ে যায়। সো বোটক্সটা ম্যাসেটার মাসেলে দিয়ে আমরা এটাকে ছোট করে আনতে খুবই হেল্প করে। ভি ফেস আমি বলবো না, আই এম নট আ বিগ ফ্যান অফ ভি ফেস, বাট লোয়ার ফেসটা যদি একটুখানি ছোট থাকে আপার ফেসের থেকে, এই প্রপোর্শন যে গোল্ডেন রেশিওটা আমরা মেনটেন করি, সো ওই ক্ষেত্রে বোটক্সটা খুব সুন্দর কাজ করে। রিঙ্কলস তো আছেই, এটা সবাই জানে যে কপাল কুচকালে চোখের চারিপাশের রিঙ্কলস, যেটা এফডিএ অ্যাপ্রুভড আপার ফেসে বোটক্সটা করা। এছাড়াও বিভিন্ন ধরনের ধরেন আমি নোজ একটু শেপ করব, হ্যাঁ, সো আমি ফিলার দিতে চাচ্ছি না, বা ইটস ভেরি রিস্কি অন দ্য নোজ ওয়েন ইউ ডু দ্য ফিলার, সো তখন সেক্ষেত্রে বোটক্সটা খুব সুন্দর কাজ করে। নাকের দুপাশে আমরা বোটক্স দিয়ে একটু উঁচু করতে পারি, টিপ অফ দ্য নোজ, হ্যাঁ, নাকটাকে একটু ছোট রাখতে পারে, সরু রাখতে পারে, এরকম ক্ষেত্রে। তারপরে আমি বলবো যে মাইক্রোটক্সটা আমার খুবই ফেভারিট। মাইক্রোটক্সটা নিয়ে আমি বলতে গেলে বাংলাদেশে প্রথম কাজ করছি, আমাদের সেন্টারে এটা করা হয়। এটা হলো বোটক্সটাকে অনেক ডাইলুটেড ভার্সনে ফুল ফেসে আমরা দিয়ে দিই। এটাতে এত সুন্দর ইফেক্ট আসে, বিশেষ করে একদম বেবি স্কিন, বেবি গ্লো যেটাকে বলে, ওইটা চলে আসে কয়েকটা সেশনেই, 2 থেকে 3টা সেশনেই পোর্স চলে যাবে, গ্লো আসবে স্কিনে, কোলাজেন তৈরি হবে। আর যাদের সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যাদের পিম্পল কন্টিনিউয়াসলি উঠছে, থামছে না, হ্যাঁ, তাদের ক্ষেত্রে মাইক্রোটক্স করলে যেটা হয়, মাইক্রোটক্স তো মাসেলকে রিল্যাক্স করবে, সো রিল্যাক্স করলে যেটা হবে সেবেসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থিটা রিল্যাক্স থাকে, ফলে ওটার হাইপার অ্যাক্টিভিটি কম হলে মুখের অয়েলটা কমে এসে ব্রনটাকে থামিয়ে দেয়। ফেশিয়াল মুভমেন্ট সব নর্মাল থাকবে, নর্মাল থাকবে একেবারে, Eyebrows বিকজ raised দিস ইজ ভেরি ডাইলুটেড ভার্সন। সো এখানে ফেশিয়াল মুভমেন্টের সাথে কোনো খালি টান টান হবে। আগেইন এটা অবশ্যই এক্সপার্ট হ্যান্ডে করতে হবে, অবশ্যই। মানে এখানে ডেফিনেটলি এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস থাকে, সো এক্সপার্ট হ্যান্ডে করবেন। অ্যাক্সিডেন্টটা কিরকম সাইড এফেক্ট হতে পারে? যদি কেউ না জেনে, কারণ মেডিকেল পার্সন ছাড়া যদি কেউ করতে যায়, সে তো জানে না কোন মাসেল কোথায় কত ডিপ লেভেলে আছে এবং কোন মাসেল আমি দিতে পারবো, কোনটাতে পারবো না, কতটুকু ডেপথে আমি যাব। সো এগুলো অবশ্যই একজন এক্সপার্ট ডার্মাটোলজিস্টের কাছে করতে হবে, যে অহরহ করছে এটা। আচ্ছা, হোয়াট ইজ এইজিং গ্রেসফুলি টু ইউ? এখন এমন কেউ যদি গ্রেসফুলি এজ করতে চায়, কোনো ট্রিটমেন্ট করতে না চায়, ক্রিম ইউজ করো, যে কিছু করবে না সে কিছুই করবে না, সো ওই মানুষগুলোকে কি 3টা হ্যাবিট ইউ সাজেস্ট যেন এইজিং গ্রেসফুলি, অ্যান্ড হোয়াট এক্স্যাক্টলি ইজ এইজিং গ্রেসফুলি টু ইউ? Actually, aging gracefully is like it's going with the flow, you know. এবং যে 3টা জিনিস আসলে করলে এজ গ্রেসফুলি হবে, ফার্স্ট অফ অল দ্য মাইন্ডসেট। মানে প্রথমেই মেনে নিতে হবে যে আমার বয়স হবে, সো পজিটিভ মাইন্ডসেটটা খুবই দরকার। এবং পজিটিভিটি যদি ইনসাইড থাকে, সেটা অবশ্যই বাইরের দিকে রিফ্লেক্ট করবে যে কোনো বয়সে। সো এটা একটা পজিটিভ মাইন্ডসেট। সেকেন্ড, আমি সবসময় বলি লাইফস্টাইলের ক্ষেত্রে আমি যেটা বলি সব থেকে ইম্পর্ট্যান্ট ঘুম। আমি খাবার দাবারের থেকেও আমি ঘুমের ইম্পর্টেন্সটা বেশি দিব। আর থার্ড নাম্বার আমি যদি বলি যে একদমই
বেসিক স্কিন কেয়ারগুলো, যেটার মধ্যে আমি সানস্ক্রিনকে সব থেকে প্রথমে রাখবো, বিকজ সানস্ক্রিনটা হচ্ছে একেবারে মানে এইজিং এর ইয়েটাকে স্লো করার জন্য নাম্বার 1 আমাদের ইনগ্রেডিয়েন্ট। সো এই তিনটাই। হ্যাঁ, সানস্ক্রিনই এই যে এত বছর ধরে যে এত কিছু না মেখে আমাদের মুরব্বীরা সানস্ক্রিনই মাখতো, তাহলে স্কিন অনেক ভালো অনেক থাকতো। ভালো কারণ থাকতো, আমাদের এখনকার দিনে 40-year-old আর আগেরকার দিনে 40-year-old কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আমরা ছোটবেলায় মনে করতাম 40 বছরে মারা যাব, কিন্তু এখন মনে হয় এটা তো কিছুই না, কিছুই তাই না। না? আগের দিনে না, আমাদের আমি যে জাস্ট বিকজ অফ সানস্ক্রিন। আমরা যে খালা ফুপুদেরকে মনে করতাম আল্লাহ কত বুড়া, তখন রিয়েলাইজ করি শি ওয়াজ জাস্ট 35 বাট কিছুই না, তাই না? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিল উইথ সুগার অ্যান্ড রিঙ্কল? কারণ সুগার কিন্তু দেখলাম যে সেলিব্রিটিরা সুগার খাই না, মানে একবার আমি দেখছি সোনাম কাপুর মানে এতটুকু কেক খাইছিল যে সুগার খাবে না। আর সুগার আমরা মনে করি একদিন খেলে কি হবে, আজকে খাই বা মাসে একবার খাই, বাট ওরা এত এক্সারসাইজ করার পরে ওরা সুগার খাই না। এটা স্কিনের জন্য মেইনলি। তো কি করে সুগার স্কিনকে? Actually, sugar, I'm a big fan of sugar. I'm sorry to say because as a doctor I shouldn't say that, হ্যাঁ। but আমি কোনোভাবেই আমার রুটিন থেকে বের করতে পারছি না। আমি ট্রাই করি, বাট এটা কিছুটা দরকারও হয় কিন্তু, হ্যাঁ, আসলে দরকার হয় না। বিকজ ধরো একটা ডায়াবেটিক পেশেন্টের কি থাকে, ব্লাডে সুগার অনেক বেশি থাকে, তাই না? আমরা যদি ব্লাড সুগার বেশি তাই তো বলি, কিন্তু সুগারটা যখন ব্লাডে বেশি থাকে ডায়াবেটিক পেশেন্টের কিন্তু স্কিনে আসতে পারে না সুগারটা। এই জন্য বেশিরভাগ ডায়াবেটিক যারা, তাদের কিন্তু স্কিন অনেক ড্রাই থাকে। হ্যাঁ, সো স্কিনের ময়েশ্চার ধরে রাখার জন্য, যেটা একদম ফার্স্ট এবং ফরমোস্ট একটা জিনিস স্কিনের ময়েশ্চারের জন্য, সেটা হচ্ছে যে আপনার স্কিন ময়েশ্চার থাকতে হবে। এর ফলে আপনার স্কিন গ্লো করবে, রিঙ্কল ফ্রি থাকবে, ডিজিজ ফ্রি থাকবে। সো এখানে কিন্তু সুগারের একটা ভূমিকা আছে। তো কতটুকু সুগার খাবে এভরিডে? সাদা চিনি তো না খেলে হয়, অন্য ফর্ম অফ সুগার তো খেতে পারে। হ্যাঁ, সেটাই। এখন কথা হলো যে সুগারটা কোথা থেকে আসছে এটাই। যদি এটা ফ্রুক্টোজ থেকে আসে তাহলে তো একটা আম বা যদি ডায়াবেটিক হয় হাফ একটা ম্যাঙ্গো, অথবা একটা যদি নন ডায়াবেটিক পার্সন হয় আমের সময় যদি ধরি, একটা নর্মাল আম সারাদিনের মধ্যে সে খেতেই পারে। তো এখান থেকে যে সুগারটা আসবে, ফ্রুক্টোজ সুগারটা, মানে মেইনলি না আসলে সোর্সটার উপর ডিপেন্ড করে। সো সোর্সটা কোনটা? যদি আনহেলদি সোর্স থেকে আসে সেটাও ক্যালোরি, তাই না? আবার হেলদি সোর্স থেকে আসলেও তো ক্যালোরি। সো ক্যালোরি যদি আমরা হিসাব করি বা ইয়ে করি, আমাদের সুগার অবশ্যই দরকার, বাট হেলদি সোর্স থেকে দরকার। স্পিকিং অফ ডায়াবেটিস, একটা জিনিস বলি, প্রেগনেন্ট হলে হয়, আবার অনেক ইয়াং বাচ্চাদের হয়, আবার অনেকেরই হঠাৎ করে একটা টাইমে যে হয়, এবার প্রেগনেন্ট হলে এটা বেড়ে যায়, যে ঘাড় কালো হয়ে যায় আর ঘাড়ে চেইন হয়। এটা আগে আমরা মনে করতাম ময়লা, তখন এটাকে দুনিয়ার উপটান ময়দা দিয়ে ঘষাঘষি করা হয়, বাট এখন ডক্টররা বলে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স অর সামথিং লাইক দ্যাট, যে এটা সুগার বেড়ে গেলে হয়। কারণ এখন আমি দেখি যে অনেক 12-13 বছরের বাচ্চাদের, যার হয়তো স্বাস্থ্য একটু ভালো, তার বা কোনো একটা মানে প্রেগনেন্ট হলে সবারই একটা সময় এটা অ্যাপিয়ার করে, বাট প্রেগনেন্সির পর কিন্তু সেটেল করলে চলে যায়। এইটা কি আসলে? এটা অ্যাকচুয়ালি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, এই রোগটার নাম। অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্সটা আসলে অনেক কারণে হতে পারে। এটা সাধারণত হরমোন ইমব্যালেন্সটা হলো আমরা মেইনলি দায়ী করি, আর হরমোন ইমব্যালেন্সের পাশাপাশি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। শুধুমাত্র অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স দেখলেই যে আমি মনে করবো যে পেশেন্টটা ইনসুলিন রেজিস্ট্যান্স, তার ব্লাড সুগার বেশি, এরকম কিছু না। এটা কিন্তু হরমোন ইমব্যালেন্স থেকেও হতে পারে। সো যখন একটা বাচ্চা গ্রোথের দিকে যাচ্ছে, ধরেন ছোট থেকে টিনেজের দিকে যাচ্ছে, একটু গ্রোথ বাড়ছে, ওয়েট বাড়ছে শরীরে, তখন কিন্তু হরমোন অনেক ইমব্যালেন্স হচ্ছে। হরমোনটা ব্যালেন্সের এরিয়াতে আসা পর্যন্ত তার এটা হওয়াটা খুবই স্বাভাবিক। সো যে কোনো একটা বাচ্চাকে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স দেখেই আমরা সাথে সাথে জাজ করব না যে ওর মনে হয় ইনসুলিন রেজিস্ট্যান্স প্রবলেম আছে। সো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। বাট ওই যেটা বললাম যে ছোটবেলায় আমরা যেটা করতাম যে ঘষাঘষি মাঝামাঝি যে এইগুলা ক্লিন করার জন্য, দিস ইজ নট রাইট। হ্যাঁ, কারণ শুধু ওই জায়গাটাই কেন মানুষটা ডার্ক হবে, তাই না? তার ফুল বডি ইজ ফাইন। এবং সব থেকে ইন্টারেস্টিং হলো এই ধরনের পেশেন্টরা যখন আমরা পাই, সো আমরা একটা দুটো মেডিসিন, মলম, ক্রিম আমাদেরকে লিখতে হয়, বাট যখনই তাকে আমরা সাজেস্ট করি যে ইউ রিডিউস ইউর ওয়েট, এবং 2 মাস 3 মাস পরে যখন তারা ওয়েট কমিয়ে আসে, মানে খুবই সুন্দর একটা রেজাল্ট দেখা যায়। শুধুমাত্র রিডিউস দ্য ওয়েট, সাথে সাথে এটা গায়েব হয়ে যাবে। হ্যাঁ, এটাই আমি নোটিস করলাম যে এটা ডিপ কানেকশন ইজ উইথ ওবেসিটি। ওয়েট কমানোর সাথে সাথে লাইটার হয়ে যায়। আবার অনেক সময় দেখছি অনেকের কিন্তু ওয়েট বাড়ার সাথে সাথে শুধু ঘাড় না, ওভারঅলই স্কিন কালার চেঞ্জ হয় ছোটবেলায়। হ্যাঁ, বা ইভেন স্কিনেও আমি দেখলাম যে এরকম অনেককে আগের দিনে বলতো মোটা হলে স্কিনটা যে স্ট্রেচ করবে,
ব্রাইটার লাগবে, নানি দাদিরা বলতো। হ্যাঁ, মানে মোটা হলে একটু গ্লো আসবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসে না, যাই হোক। কিন্তু পরে দেখলাম যে আমি অনেককে দেখলাম যারা মোটা হলে ডার্ক হয়, যত ওয়েট লুজ করে ওদের ফেসটাই ওদের ব্রাইটার হয়ে যায়। তখন মানে জাস্ট দ্য ওবিসিটি, জাস্ট হরমোনস সবকিছু কন্ট্রোল চলে আসে, সবকিছু রাইট? কন্ট্রোলে চলে আসে, এক্স্যাক্টলি। আর সাথে তো বাট এটা ঠিক যে ফেসের ফ্যাটটা কিন্তু জরুরি। হ্যাঁ, মানে আমরা যখন মোটা হচ্ছি, আমি বলবো না যে অতিরিক্ত মোটা, বাট ফেসে কিছুটা ফ্যাট জরুরি। কারণ হলো ফেসের ফ্যাট যখন আমাদের কমে যায়, ধরেন ক্রাশ ডায়েট বা অন্য কোনো কিছুর মাধ্যমে, ফলে যেটা হয় যে স্কিনটা ল্যাক্সিটি বেড়ে যায়, স্কিনের ল্যাক্সিটি বাড়বে এবং রিঙ্কলস খুব দ্রুত চলে আসে, আন্ডার আইতে হলো চলে আসে। হ্যাঁ, সো এই জিনিসগুলোর জন্য সেই মানুষটাকে একটু বয়স্ক লাগে। দ্যাটস ওয়াই আমাদের আগে যে নানি দাদিরা বলতো যে একটু মোটা হওয়ার জন্য একটু ফ্যাট কিন্তু জরুরি স্কিনের নিচে। মানে অনেকে থাকে না যে ধরেন একেবারে ক্রাশ ডায়েট করে ফেসে একদম ফ্যাট কমিয়ে ফেলেছে, তাদের থেকে আমার মনে হয় একটুখানি ফ্যাট থাকাটা জরুরি, বাট অতিরিক্ত না। ওই একটুটা রিচ করতে গিয়েই না অতিরিক্ত হয়ে যায়, বুঝছো? তারপর ওই অতিরিক্ত থেকে ব্যালেন্স করা আর হয় না। আর ওই ফ্যাটটা লুজ করতে মানে অনেক বেশি ওয়েট লুজ করা লাগে, কারণ মুখে মনে হয় সবার লাস্টে গিয়ে এফেক্টটা বোঝা যায়। কারণ আমি দেখলাম আমার ক্ষেত্রে আমি যতই শুকাই, আমাকে মানে আমি দেখছি যে যতই লুজ ওয়েট করি আমাকে টিংটিঙা শুকনা ভেঙে এরকম লাগে না, সবসময় ডিসেন্ট মোটাই লাগে। আচ্ছা, আরেকটা খুবই কমন মিথই হবে এটা, যে যাদের অয়েলি স্কিন ওদের ময়েশ্চারাইজার ইউজ করার দরকার নেই, দুইটা মিলে পিম্পল উঠবে, এটা কি সত্যি? এটা ডিপেন্ড করে, অয়েলি স্কিনেও ময়েশ্চারাইজার দরকার আছে, বাট এটার টেক্সচারটা অবশ্যই এটা থিন হতে হবে, থিন টেক্সচার হতে হবে, ওয়াটার বেসড হতে হবে, কারণ তার স্কিনে অলরেডি ন্যাচারাল যে অয়েলটা সেটা আছে। অত লাগে না? হ্যাঁ, অত লাগে না। এটাই ডিপেন্ড করে আসলে, পার্সন টু পার্সন ডিপেন্ড করে সবকিছুর উপরে। ডক্টর হিসেবেও সাজেশনে এখানে ভ্যারি করে। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে আমি যে সমস্ত পেশেন্ট দেখি যে অতিরিক্ত অয়েল নিয়ে আমাদের কাছে আসে, তাদেরকে ময়েশ্চারাইজার আমি কিছুদিন বন্ধ রাখলেও কোনো ক্ষতি নেই, বিকজ দিস ইজ কেমিক্যাল, আর ইউ হ্যাভ ইউর ন্যাচারাল অয়েল, সো ওয়াই উড ইউ পুট এক্সট্রা কেমিক্যাল অন ইউর ফেস? সো কিছুদিনের জন্য এটাকে বন্ধ রাখা যায়। আচ্ছা, স্ক্যাল্পের স্কিনের ব্যাপারে একটু হেলদি রাখার ব্যাপারে কিছু সাজেশন দেন তো, বিকজ আমাদের চুল পড়া, স্ক্যাল্প ময়লা থাকা কিন্তু খুবই কমন আজকাল। মানে একটু কোরিয়ান 10 স্টেপ স্ক্যাল্প ফেশিয়াল দেখে সবাই একটু সচেতন, বাট স্ক্যাল্প কিন্তু মেয়েদের বুঝে না, তারপরে চুল পড়ে। মানে এখানে যেটা হচ্ছে একটা স্কিন, এটা মনে থাকে না মনে হয়। হ্যাঁ, মনে থাকে কত ভালো শ্যাম্পু ইউজ করা উচিত, কিভাবে টেক কেয়ার করা অ্যাকচুয়ালি উচিত? স্ক্যাল্পটা আর চুলটা যদি আমি বলি, যে চুলটা যদি আমরা একটা প্ল্যান্ট ধরি, তো স্ক্যাল্পটা তো মাটি, রাইট? সো এখানে পানি দিতে হবে, সার দিতে হবে, সো এই জিনিসগুলো মনে করে করে করতে হয়। বাট স্ক্যাল্পের ইয়েটা সব থেকে হচ্ছে ক্লিন রাখতে হবে। সো যে যত বেশি সুন্দর করে ক্লিন রাখবে, তত বেশি তার স্ক্যাল্প থেকে মানে তার হেয়ার ফলিকলগুলো সুস্থ থাকবে, হেয়ার ফলটা কম হবে। হ্যাঁ, সো স্ক্যাল্প ক্লিন রাখার যে ইয়েটা, সেটা হচ্ছে, এটা আসলে শ্যাম্পু ডিপেন্ড করে স্ক্যাল্প টাইপের উপর। স্ক্যাল্পেরও কিন্তু স্কিনের মতন অয়েলি স্ক্যাল্প আছে, ড্রাই স্ক্যাল্প আছে, হ্যাঁ, সেন্সিটিভ স্ক্যাল্প আছে। সো ওইটার উপর ডিপেন্ড করে আসলে শ্যাম্পু চুজ করতে হয়, যেটা হচ্ছে নিজে থেকে করাটা থেকে ডার্মাটোলজিস্টের কাছে যেতে হয়, এবং উনি আপনাকে সাজেস্ট করে দিলে ওইভাবে আপনারা শুরু করতে হবে যে কোন ধরনের শ্যাম্পু আপনি ইউজ করবেন। আর মাসাজ আমি বলবো যে আমার কাছে ভালো লাগে। অনেকে বলে, অনেক ডক্টর বলে স্ক্যাল্প মাসাজ ডাজন্ট হেল্প, বাট আমার কাছে ভালো লাগে, বিকজ মাসাজে যেটা হয় যে ব্লাড সার্কুলেশনটা বাড়ে। সো মাসাজটা অবশ্যই আমার কাছে মনে হয় ওয়ান্স ইন আ উইক, অ্যাটলিস্ট ওয়ান্স ইন আ উইক স্ক্যাল্প মাসাজ করা উচিত। আর তারপরে যেটা বলবো যে অন্য যে সমস্ত প্রোডাক্টস আমরা মাখবো এই ইয়েটা ছাড়া, শ্যাম্পুটা অনলি স্ক্যাল্পটা ক্লিন করার জন্য, শ্যাম্পু কখনো আমরা চুলে ইউজ করব না। আর বাদ বাকি যা কিছু আছে, সেরাম, তারপর হেয়ার মিস্ট, তারপর কন্ডিশনার, হেয়ার মাস্ক, এগুলো সব কিছু চুলে, বাট স্ক্যাল্পে না। স্ক্যাল্পে যদি এই ধরনের কেমিক্যাল দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার স্ক্যাল্প রিয়াক্ট করবে, সেন্সিটিভ হয়ে যাবে, ইচি হবে, অ্যান্ড আদার সমস্ত প্রবলেম। শ্যাম্পুটা আমরা স্ক্যাল্পে দিয়ে ঘষবো, হ্যাঁ, সো চুলে ন্যাচারালি যতটুকু টাচ করবে। রেস্ট অফ দ্য প্রোডাক্ট আমরা চুলে, শুধু কন্ডিশনারটা শুধু চুলে, রাইট? দ্যাটস নট ফর স্ক্যাল্প, এটা চুলের ময়েশ্চারের জন্য। আচ্ছা, গ্লাস স্কিন ফেনোমেনা নিয়ে কি বলার আছে? এখন তো গ্লাস স্কিন মানে সবাই গ্লাস স্কিন অ্যাচিভ করার জন্য কোরিয়ানদেরকে দেখে, আমি যেটা পার্সোনালি দেখলাম, আমি নিজেও একটু গ্লাস স্কিন করে পাগল হয়ে যায়। পরে দেখলাম যে গ্লাস স্কিন থাকে তখনই যখন কোনো একটা ক্রিম বা সেরাম দেওয়ার পর একটু চকচক করে, কিন্তু তারপর যে ওভারনাইট কোলাজেন মাস্ক আমি 5টা দিলাম 5 দিন, সকালে যখন উঠাই
তখনও একটু চকচক করে, Glow করে, বাট but it doesn't যখন আমি stay. মুখটা ধুয়ে ফেলি Yeah. এটা আমার মনে হচ্ছে সায়েন্টিফিক্যালি ইম্পসিবল যে স্কিন সারাক্ষণ চকচক করবে। অ্যান্ড অলসো যারাই কোরিয়ান মেয়েরা দেখায় কিছু একটা দাওয়া থাকে লাইটের সামনে, নর্মালি সারাক্ষণ কি গ্লাস স্কিন পসিবল? অ্যান্ড অলসো এটা আমার মনে হচ্ছে এটা একটা ইয়ের পিছে দৌড়ানোর মতন একটা ব্যাপার, কারণ একটু যদি টেক্সচার থাকে, আমরা যদি গ্লাস স্কিন, কোরিয়ানদের জিন্স ডিফারেন্ট, Yeah. সো এটা নিয়ে মানুষের একটু কি বোঝা দরকার, এটা না আসলে পাগল হয়ে এটা- যাবে সবাই গ্লাস হ্যাঁ, স্কিনের মানে এটাই আমি বোঝাতে পারি না, বিকজ জেনেটিক্সকে তো আমরা ডিনাই করতে পারবো না, ইউনো। আমার যে জিন, আমি যেই বাবা মা থেকে এসেছি, সো আমার এই জেনেটিক্স তো আমি ডিনাই করে আমি কোরিয়ানদের মতন হয়ে যেতে পারবো না। আমাদের এই সাবকন্টিনেন্টে আমাদের চেহারা, আমাদের গায়ের রং, আমাদের স্কিন, এগুলো তো আমি ডিনাই করতে পারবো না। সো জেনেটিক্সকে ফার্স্ট অফ অল তো এটা আমি ডিনাই করতে পারবো না। কারণ এটার উপরে যদি আমি উঠতে চাই, সেই ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট মাত্র 2 থেকে 5% হেল্প করবে। এনি স্কিন কেয়ার প্রোডাক্ট, অল আর জাস্ট বিজনেস। এখন যেটা আপনাকে টেম্পোরারি, ইউনো, আর তারপরে যদি আপনি, হ্যাঁ, গ্লাস স্কিন হবে না, বাট এটার মতন বা এটার কাছাকাছি আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স ট্রিটমেন্টে আসতে হবে। অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে কেমিক্যাল পিলস আছে, মাইক্রোনিডলিং, আই এম আ বিগ ফ্যান অফ মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিং ন্যাচারাল ওয়েতে আপনার কোলাজেন তৈরি করতে থাকে, এইজিং প্রসেসকে স্লো করে, স্কিন গ্লো করে। আর সব থেকে যেটা আমার স্কিনে সব থেকে, আমার ক্লিনিকে সব থেকে পপুলার যেটা মাইক্রোটক্স, যেটা আমি একটু আগে আলোচনা করলাম। সো মাইক্রোটক্সটাও খুব ভালো কাজ করে। আর নতুন যেটা পলিনিউক্লিওটাইডস যেটা এসেছে, স্যামন ডিএনএ, এটাও খুব ভালো হেল্প করে। সো স্যামন ডিএনএ, মাইক্রোনিডলিং অ্যান্ড মাইক্রোটক্স, এই তিনটা অ্যাডভান্স ট্রিটমেন্ট আমার মনে হয় যে গ্লাস স্কিনের কাছাকাছি নিয়ে আসতে সক্ষম। আর এগুলো তো ধরেন একটু এক্সটেন্সিভ বা একটু ইনজেক্টেবল, বাট যে আমার পার্লারে যেটা সব থেকে বেশি ক্রেজ, সেটা হচ্ছে গিয়ে হাইড্রাফেশিয়াল, আর আরেকটা হচ্ছে গিয়ে মাইক্রোডার্মাব্রেশন। যে ড্রাই ফর্মে আমি মাইক্রোডার্মাব্রেশন লাইফে ফার্স্ট টাইম করে একবার অ্যামেজড উইথ দ্যাট ইজ ওয়েন আই ফার্স্ট নিউ যে ডেড সেল চলে গেলে স্কিন কত সফট আর ক্লিন হয়। আমি হ্যাঁ, আমি খুব কনফিউজড হয়ে একবার ট্রাই করি এটা সিঙ্গাপুরে, দেন আই গট অ্যামেজড যে এটাও পসিবল, যে আর যে পরিমাণ মানে ডেড সেল ওরা আমাকে দেখালো, যে পুরো মনে হলো স্কিনটা পুরো ক্লিন। তার অনেক পরে আমি তারপরে দেখলাম যে হ্যাঁ, আমার নিজের পার্লার আসার পর ইন্ট্রোডিউস করলাম হাইড্রা অ্যান্ড এই দুইটাও তো স্কিনের জন্য ভালো, 1.5 মাস পর পর মেনটেন করার জন্য, ডিপ ক্লিনিং এর জন্য। হ্যাঁ, অবশ্যই এই দুটো খুব ভালো যদি কেউ কম খরচে খুব দ্রুত একটা রেজাল্ট পেতে চায়, যদি প্রবলেমেটিক স্কিন না হয়। অনেকের থাকে সেন্সিটিভ স্কিন, সেক্ষেত্রে অনেক কিছু ফ্লেয়ার করতে পারে, আদারওয়াইজ নর্মাল স্কিনের জন্য ইটস ভেরি ওকে। আচ্ছা, সিস্টিক অ্যাকনি যেসব স্কিনে থাকে যে একদম ভরা পিম্পলস, স্পেশালি টিনেজ কালে ভরা, ওইটার অ্যাকচুয়াল রুট কজটা কি? অ্যাকচুয়ালি সিস্টিক অ্যাকনের রুট কজটাই তো হরমোনাল। হ্যাঁ, কিন্তু ডিপেন্ড করে হরমোনাল কোন মানে জায়গায়, কোন প্রবলেমটার জন্য এটা হয়? এটা ওভারি পলিসিস, পিসিওএস, অ্যাকচুয়ালি পিসিওএস এর জন্য, বাট এর ডিপেন্ড করে কোন জায়গাটাতে হচ্ছে। পিসিওএস কিনা এটাও আবার 3টা সিমটম দেখে আমরা বুঝি। একটা হলো শুধুমাত্র যে পিম্পলই থাকবে তা না, পেশেন্ট এসে বলবে আমার ওয়েট আগে থেকে বেড়ে যাচ্ছে, অনেক কন্ট্রোল করতে পারছি না, মেনস্ট্রুয়েশনের সাইকেলটা রেগুলার না, তারপর হার্সুটিজম থাকবে, মুখে বা অন্যান্য জায়গায় অবাঞ্ছিত লোম থাকবে, আর চুল পড়তে থাকবে। সো এই কয়টা সিমটম যদি আমরা দেখি, তখন মানে আমরা বুঝে নিই যেটা পিসিওএস এর জন্যই এই অ্যাকনেটা হচ্ছে। বাট সিস্টিক অ্যাকনে কিন্তু অনেক কারণ আছে। অনেকে ইনফেকশনটা অনেক বেশি বাড়িয়ে ফেলেন, অ্যাকনের উপরে বেটনোভেট বা যে কোনো ধরনের স্টেরয়েড ক্রিম লাগিয়ে চলে আসেন, সেই ক্ষেত্রে হতে পারে ইনফেকশন হয়ে ওটা ফ্লেয়ার করে। তারপরে গাট প্রবলেমের জন্য হতে পারে, যদি কারো গাট প্রবলেম থাকে, হজম ঠিক মতন হচ্ছে না খাবার খাওয়ার পরে, সেক্ষেত্রেও এটা হতে পারে। ডিপেন্ড অন দ্য লোকেশন অফ দ্য ফেস, কোথায় হচ্ছে এটা আমরা দেখে বুঝি যে হ্যাঁ এই কারণে হচ্ছে। আচ্ছা, কথা বলতে বলতে একটা জিনিস হঠাৎ মনে পড়লো যে লিভারে যাদের প্রবলেম থাকে তাদের কিন্তু চেহারাটা পুরো গ্রিনিশ হয়ে যায়, স্পেশালি এই জায়গাটা ডার্ক হয়ে যায় আস্তে আস্তে, দেখলেই বোঝা যায় যে তার। এরকম কি কোনো সাইনস আছে যেটা আগে স্কিনে দেখলে কেউ তাড়াতাড়ি কিডনি বা লিভার ফাংশনটা করার টেস্ট করানো উচিত? I do the liver test in each and every melasma patient, you know, because melasma এটা কিন্তু সরাসরি লিভারের ইয়ের সাথেও রিলেটেড, এবং এটা সবসময় আমি করতে দেই। অনেকে চিন্তা করতে পারে যে হ্যাঁ, আমি সুন্দর হওয়ার জন্য ডক্টরের কাছে গেলাম, কিন্তু আমাকে ব্লাড টেস্ট কেন দিয়ে দিল, বিকজ এটা রিলেটেড। সো লিভারের সাথে অবশ্যই, বাট গ্রিনিশ না, এটা আসলে গ্রেইশ কালার থাকে। গ্রেইশ কালারটা থাকে টেম্পল রিজিয়ন, ফোরহেড, ম্যালার রিজিয়ন, ওভার দ্য নোজ, এরকম এরিয়াগুলোতে একটা শেড দেখা যায়। এটা সাধারণত আমরা মানে নর্মাল মানুষ যারা, তারা মনে করে যে এটা মেস্তা। এটা মেস্তাই, বাট এটা অন্য টাইপের, যেটা হচ্ছে যে অনলি ডিউ টু দ্য লিভার সিরোসিস অর ফ্যাটি লিভার।
হ্যাঁ, লিভার সিরোসিস বাড়লে মনে হয় এটা আস্তে আস্তে আরো এটা বাড়তে ইয়ে থাকে। হয়ে যায়। আর জাস্ট স্কিন ক্যান্সারের কি কোনো ভেরি আর্লি সাইন আছে? স্কিন ক্যান্সারের ভেরি আর্লি সাইন অ্যাকচুয়ালি একটা ডটও স্কিন ক্যান্সার হতে Cancer পারে। হতে পারে। সো আমি সবসময় বলি যে শরীরে কোনো ধরনের ওভারগ্রোথ থাকলে সেটাকে রিমুভ করে ফেলা। একটা ছোট তিলা থেকেই অনেক খারাপ কিছু হতে পারে, বাট ফর্চুনেটলি আমাদের দেশে আমাদের যে স্কিন কালারটা, এটা আমাদের জন্য ব্লেসিং, বিকজ এটা আসলে ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয়, অস্ট্রেলিয়ানদের বেশি হয়, যাদের একদমই স্কিন টাইপ 1 and 2, যাদের একদম হোয়াইট স্কিন, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। বাট আমাদের ক্ষেত্রে, আমাদের দেশে যে হয় না সেটা না। এই জন্য যে কোনো মানুষের আমরা যদি ছোট একটা তিলা থেকে শুরু করে যে কোনো ওভারগ্রোথ দেখি, এটাকে আমরা বলি রিমুভ করে ফেলতে, বিকজ এটাই আর্লি সাইন যে কোনো একটা খুবই ডার্ক, খুবই ছোট হলেও সেটা অনেক ডার্ক কালার অথবা তিল, অথবা সেই তিলের হঠাৎ করে কালার চেঞ্জ হয়ে যাওয়া, অথবা সেই তিলটা হঠাৎ করে ব্যথা হওয়া বা ইচিং হওয়া, এই জিনিসগুলো হলো আর্লি সাইন হিসেবে আমরা দেখি। তারপরে তো লেট স্টেজে আরো বেশি হয়। গ্লুটাথায়নের ব্যাপারে কি আছে বলো? গ্লুটাথায়নের হেলথ বেনিফিটস গুলো আগে বলেন। সাইড এফেক্ট নিয়ে সবাই অনেক চিন্তিত, বাট হেলথ বেনিফিট কিন্তু এটার কিন্তু কাজ শুধু স্কিন সাদা করা না, ইনফ্যাক্ট স্কিন হার্ডলি বেয়ারলি সাদা করে। হেলথ বেনিফিট, স্কিন বেনিফিটস কি কি? গ্লুটাথায়ন না আসলে এইটার সবার আগে এই মিসকনসেপশনটা সরাতে হবে যে হোয়াইট করবে, স্কিনকে হোয়াইট করবে না, ব্রাইট করবে। তো যা আছে সে থেকে 1.5 থেকে 2 টোন ম্যাক্সিমাম 1.5 থেকে 2 টোন ব্রাইট হবে। কিন্তু এটার আদার যে বেনিফিটসগুলো সেটা হলো যে আপনার শরীরে যে এনার্জিটা নিয়ে আসবে, বিকজ এটা তো ককটেল, অ্যান্টিঅক্সিডেন্টের ককটেল। আগে যেরকম শুধুমাত্র গ্লুটাথায়ন দেওয়া হতো, আমাদের সেন্টারে এখন আমরা যে ককটেলটা ইউজ করি এখানে অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট ককটেল দেওয়া হয়। ফলে শরীর থেকে যত ধরনের অক্সিডেশন ওগুলো বের হয়ে যাচ্ছে, দূষিত জিনিসগুলো বের হয়ে যাচ্ছে, ফলে একটা স্কিনে গ্লো চলে আসবে। সো এই গ্লোটা থেকেই ব্রাইটনেসটা আসবে অ্যাকচুয়ালি। আচ্ছা, এর পাশাপাশি যদি কারো ঘুম না হয়, সো ঘুমের ইয়েটাতে এটা হেল্প করে। তারপরে যদি কেউ স্ট্রেসড থাকে, স্ট্রেসটা কমায়, এনার্জি পাচ্ছে না, দুর্বল লাগে সারাদিনে, তাদের ক্ষেত্রে হচ্ছে এনার্জি দিতে। আমার চেম্বারে অনেক পেশেন্ট আছে শুধুমাত্র এনার্জির জন্যই তারা ইনজেকশনটা নিতে আসে, কোনো মানে গ্লো বা ব্রাইটেনিং ওই ইয়েটাই মাথায় নিয়ে আসছে না। সো এগুলো তো ভালো ইয়ে করে, প্লাস অ্যান্টি ক্যান্সার হিসেবে, বিকজ এটা তো অনেক অ্যান্টিঅক্সিডেন্ট একই সাথে ইনফিউজ করা হচ্ছে শরীরে। সো ক্যান্সারের মানে ক্যান্সারের যে ঝুঁকিটা এখন বেড়েছে, কমে যায় না? এই ঝুঁকিটা অনেক কমে যায়। হ্যাঁ, আই এম গ্ল্যাড ইউ সেড দ্যাট। কিন্তু অনেকে মনে করে যে এইটা করলে ক্যান্সার হয়। No, এটা হ্যাঁ, মিসকনসেপশন। এটা করলে ক্যান্সার হওয়ার চান্সেস কম থাকে। আর মেবি কেমোথেরাপি যদি করে লাগেই, কেমোথেরাপির জন্য ভালো কাজ করে দেখে মনে গ্লুটাথায়নকে বুস্টার হিসেবে একটা ব্যাকআপ দেওয়া হয় কিছু যে একটা। ক্যান্সার পেশেন্টদের এটা আবিষ্কার হয়, সেটা হলো যে ক্যান্সার পেশেন্টদের কেমোথেরাপি দেওয়ার পর চুল পড়ে যায়, চুল ছেটে ফেলে, টাক হয়ে যায়, চেহারা বাজে হয়ে যায়, চোখের নিচে কালি পড়ে। সো এগুলো যখন শুরু হলো তখনই কিন্তু গ্লুটাথায়নটা আবিষ্কার হয়। সো গ্লুটাথায়নটা দেওয়া হলো হচ্ছে যে এই যে কেমোথেরাপি দেওয়া হচ্ছে, কেমোথেরাপিতে অনেক মেডিসিন দেওয়া হয় ইনজেকশন আকারে। সো এই মেডিসিনগুলো শরীর থেকে বের করার জন্য। রাইট। সো গ্লুটাথায়নের কাজ হলো শরীর থেকে যত রকমের ক্ষতিকর দূষিত পদার্থ সব বের করে দেবে। ফলে আপনার শরীরটা একেবারে রিজেনারেট করছে, একদম নতুন ভাবে আপনার স্কিনটা গ্লো করছে, প্রতিটা সেল গ্লো করছে। সো এটা আসলে একেবারে মিসকনসেপশন যে এটা দিলে ক্যান্সার হয়, এটা বরঞ্চ ক্যান্সার প্রতিরোধ করে। রাইট। আর যেটা হয় যে ব্রাইট আর হোয়াইটনিং নিয়ে যেটা মানে একদম পুরো একটা, এটা মানে একটা গিয়ে হয়ে গেছে, যেটা হ্যাঁ, ইনজেকশন দিয়ে difference-টা সাদা বুঝতে সাদা হবে হওয়ার যে- ইনজেকশন, এটা হয় না। হ্যাঁ, কারণ হ্যাঁ। অনেক দিন পর ব্রাইটনেস যেটা আসে, বলে আমাদের যেটা ডাল ভাব থাকে চেহারায়, যে সারাক্ষণ দেখে মানে বাইরের থেকে আসলে ওই টায়ার্ড ভাবটা আসে না। সবসময় একটা সুন্দর একটা ভালো Glow একটা টোন থাকে, glow থাকে। টায়ার্ড ভাবটা But it আসে না। takes time. It Takes takes a time. lot of আমি time. বলবো যে 12টা ইনজেকশন নেওয়ার কথা আমার প্রতিটা রোগীকে বলি। সো 12টা ইনজেকশনের পরে ইফেক্টটাকে ডিজার্ভ করা, মানে এক্সপেক্ট করা আর কি। তো এর আগে এক্সপেকটেশনটা আসলে আমার মনে হয় আনা উচিত এটাকে না। একটা মানে হয় না যে যারা চায় হেলদি গ্লোয়িং স্কিন সবসময় রাখতে, একটা মোটামুটি মেইনটেনেন্সের মধ্যে থাকতে সবসময়। কারণ আসলে তো বডি দিয়ে সব চলে গেলে আবার ইউ গো ব্যাক টু বা টাইম টু টাইম, হ্যাঁ, লিভার কিডনি গুলো আমরা দেখবো যে কোনো ধরনের অক্সিডেন্ট ভিটামিন আমি নিচ্ছি শরীরে, তো অবশ্যই আমার লিভার কিডনি ঠিক আছে কিনা টাইম টু টাইম আমি দেখে নেব। এই যে কাজল টাজল নায়িকারা সব যে ড্রাস্টিক ভাবে স্কিন চেঞ্জ হয়, ওরা গ্লুটাথায়নের একটা এক্সট্রিম ডোজ নেয় না? এটা তো একটা আছেই, প্লাস এডিটিং, ক্যামেরা চেঞ্জ, এগুলো তো ডক্টর, আছে। এটা কাজলটা নিয়ে না আমি খুবই গবেষণা করতে করি। আমার মনে হয় না এটা এডিটিং হবে, কারণ আগের স্কিন আর এখন, কারণ একই সিনে আরেকজনের থেকে মানে ওর যে চেঞ্জটা, বাট বিউটিফুল কালার এখন যেটা ওর হয়েছে, এখন যে যেটা হয়েছে, আর আগে যেটা ছিল, আর ও মানুষটাও মনে বদলে গেছে। আগে না চুল টুল আছড়াতো ওরা মুভিতে, কিন্তু ওদেরটাও তো
ইন্ডিয়াতে তো এটা হেভিলি প্র্যাকটিস, তো ওটাও তো মনে হয় হ্যাঁ ডেফিনেটলি এটা তো heavily অবশ্যই practiced হ্যাঁ, কিন্তু এটা যে- উনি মেনটেন করছে, হ্যাঁ। এটা যদি খোঁজ নেওয়া যায় Doctor, দেখা যাবে হ্যাঁ। যেটা উনি মেনটেন কারণ আমার করছে। মনে হয় যে কারণ গ্লুটাথায়ন আমাদের- ছাড়া হুম, আর কি আছে যে ফুল বডি ভিতর Yeah, থেকে আর গ্লো কিছুই করবে? নাই, আর কিছুই নাই, বাট গ্লুটাথায়নের সাথে এখন আরো অনেক কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাড হয়েছে। তো যেটা বলছিলাম যে আমাদের যেটা হয় যে আমরা আমাদের ধৈর্য বা পেশেন্সটা নাই। হ্যাঁ, পেশেন্ট আমাদের কাছে আসছে, এসে বলছে যে আমার গ্লুটাথায়ন নিতে হবে, তো সামনে আমার হাতে সময় আছে হয়তো বা 3 মাস, আমাকে এর মধ্যে ফর্সা হয়ে যেতে হবে, তারপরে হয়তো বা বিয়ে আছে বা ছেলে দেখতে আসবে বা হোয়াট এভার। সো তারপরে যেটা করছে যে ওই পর্যন্ত, এরপরে ছেড়ে দিচ্ছে, মেনটেনটা আর করছে না। সো মেনটেনের এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ। তো এটা এটা কস্ট ইফেক্টিভ। আমাদের বিউটি ইন্ডাস্ট্রি কিন্তু এখন মানে অন্য লেভেলে চলে গেছে, স্পেশালি কোরিয়ান বিউটি ইন্ডাস্ট্রি কিন্তু পুরো নেক্সট লেভেল। মানে বাচ্চা বাচ্চা মেয়েরা সবাই দে নো সো মাচ অ্যাবাউট স্কিন অ্যান্ড দে নো ওয়েল, ভালোই জানে আর স্কিন টেক কেয়ার করাও জানে। একটু কয়েকটা যে সিরামের ব্যাপারে যদি আইডিয়া ক্লিয়ার করা, যেমন ভিটামিন সি অনেকের দিলে পিম্পল উঠে, হাইলোরনিক অ্যাসিড অনেকের দিলে পিম্পল উঠে, মানে এইসব অ্যাসিডের নাম কিন্তু আমরা জানতামও না, এখন এখন পুরো ডক্টরদের মধ্যে সবাই বলে বলে ইউজ করে। দেন নাইসিনামাইড আমার কাছে মনে হয় এটা একটু ওভাররেটেড। একটার সাথে আরেকটা মিক্স করে বুঝে একটা প্যাটার্নে দিলে আই থিঙ্ক ইট ওয়ার্কস। হ্যাঁ, কারণ ভিটামিন সি যেটা হচ্ছে যে ভিটামিন সি পার্সেন্টেজটা ঠিক রাখছে না মানুষ। সো সব কোম্পানি, কোরিয়ান প্রোডাক্ট ভালো ডেফিনেটলি, বাট সব কোম্পানি যে ভালো সেটাও কিন্তু না। সো পার্সেন্টেজটা যদি 5 থেকে 10-এর মধ্যে হয় ঠিক আছে, 10 থেকে যখনই এক্সিড করে যাচ্ছে ভিটামিন সি পার্সেন্টেজ, তখন এটা অনেক হার্শ স্কিনের জন্য। সো ভিটামিন সি যখনই দেবে সাথে সেন্টেলা, সেন্টেলা যুক্ত, এখন সবাই জানে সেন্টেলাটা একটা ভালো ময়শ্চারাইজিং একটা এজেন্ট। সো এটার সাথে যদি সেন্টেলা দিয়ে স্যান্ডউইচ মেথডে যদি সে ইউজ করে, মানে প্রথমে ভিটামিন সি এবং তার উপর সেন্টেলা, এবং যতবার সে ভিটামিন সি মাখবে সাথে সেন্টেলাকে সে রাখবে, তাহলে যদি হয় তখন দেখা যায় যে এই ব্রেকআউটটা হয় না। ব্রেকআউটটা কিন্তু এখানে মেইনলি হচ্ছে কিন্তু স্কিন সেন্সিটিভ হয়েছে ড্রাইনেসের জন্য, বিকজ ভিটামিন সি স্করবিক অ্যাসিড, এবং স্করবিক অ্যাসিড ড্রাই করবেই স্কিনকে, এবং ড্রাইনেস থেকেই যেটা হয় যে ফ্র্যাজাইল হয়ে যায় আপার লেয়ারটা, ফ্র্যাজাইল হয়ে গেলে যে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারে, ওখান থেকে পিম্পলটা হয়। সো সাথে যদি আমি ময়শ্চারাইজার বিশেষ করে সেন্টেলা ইউজ করি, সেক্ষেত্রে দেখা যায় যে এই ইয়েটা প্রোটেক্টেড থাকে। সেন্টেলা এক্স্যাক্টলি কি? সেন্টেলাটা একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো একটা মানে একদম লিফ থেকে তৈরি করা হয়, যে এটা হলো সাধারণত ময়শ্চারাইজারের জন্য এখন সব থেকে মডার্ন মানে স্কিনটাকে ময়শ্চার রাখার জন্য, এবং এটা অনেকক্ষণ পর্যন্ত স্কিনকে ময়শ্চার ধরে রাখতে পারে, যেটা এখন খুবই মডার্ন এবং খুবই চলছে এই ইয়েতে। আচ্ছা, অ্যান্ড যদি একটু হাইলোরনিক অ্যাসিড, নাইসিনামাইড এগুলোর ব্যাপারে যদি একটু আইডিয়া দিতে, কিভাবে ইউজ করা উচিত? নিয়াসিনামাইড তো যেটা বলা হলো যে এটা তো ওভাররেটেড সাধারণত। আমি বলি কারণ আমার কিছু বুঝি নাই দিয়ে। বিকজ নিয়াসিনামাইডটা না, এটা অ্যাকচুয়ালি যেটা করবে যে স্কিনের হাইড্রেশনটাকে মেনটেন করে, তারপরে দাগটাকে কমিয়ে রাখে। হ্যাঁ, কিন্তু এটা একেবারে একা যদি ইউজ করা হয়, শুধুমাত্র নিয়াসিনামাইড ইউজ করা হচ্ছে, তাহলে কিন্তু এটা মানে বলতে গেলে 50% কাজ করে। সেটাকে অবশ্যই রেটিনলের সাথে ইনকর্পোরেট করে অ্যাড করে এটাকে করতে হবে। তার মানে যে এই না যে রেটিনল আর নিয়াসিনামাইড একসাথে মিক্স করে, সেটা না। নিয়াসিনামাইড সিরাম যারা মাখেন তাদেরকে সপ্তাহে 2 থেকে 3 বার রেটিনল সিরামটা যদি মাখেন, তাহলে নিয়াসিনামাইডের 100% ইফেক্টটা চলে আসবে। এটা একটা তো হাইলোনিক অ্যাসিড যেটা, এটা আসলে সবার জন্য না, সব বয়সের জন্য না, অ্যাকচুয়ালি সবার জন্য। এটাতেও পিম্পল হচ্ছে। হ্যাঁ, সো বিকজ হাইলোনিক অ্যাসিড তো আমাদের শরীর, আমাদের স্কিন নিজে কিন্তু তৈরি করে। হ্যাঁ, সো এটা যেহেতু ন্যাচারাল একটা প্রোডাক্ট, এটা আমাদের বয়সের সাথে সাথে এটার প্রোডাকশন কমতে থাকে স্কিনে, তখনই শুধুমাত্র হাইলোনিক অ্যাসিড আমরা অ্যাড করতে পারবো, অথবা যদি কারো অনেক ড্রাই স্কিন থাকে। কিন্তু আজকাল আমি দেখছি যে টিনেজ মেয়েরাও হাইলোনিক অ্যাসিড ইউজ করছে। সো এটা যেটা হবে যে এটা ময়েশ্চার তো আমাদের স্কিনে ন্যাচারালি আছে, সো এটা আরো বেশি ময়েশ্চার তৈরি করছে, ফলে যেটা হবে যে সেবামটা বের হওয়ার চান্সেস থাকে না, সো পোরস বেড়ে যাবে, পিম্পলের সমস্যা বেড়ে যাবে। সো এই হাইলোনিক অ্যাসিডটা আসলে সব বয়সের জন্য না, সব স্কিনের জন্য না। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কিছু স্কিনের ব্যাপারে ফ্যাক্ট আর মিথ আমি বলবো, কনসেপ্টটা ইউ উইল সে whether it's a fact or myth. ওকে, আচ্ছা, এক্সপেন্সিভ ক্রিম ইউজ করলে স্কিন আরো বেটার রেজাল্ট দিবে, তাড়াতাড়ি স্কিন ভালো হয়ে যাবে। মিথ। বোটক্স করলে পুরো মুখ ফ্রোজেন হয়ে যাবে, এক্সপ্রেশন চলে যাবে, শক্ত হয়ে যাবে চেহারা। মিথ, কারণ এটা এক্সপার্ট হ্যান্ডে করতে হবে এবং প্রপার ডোজ এক একটা ফেসে এক এক রকম। মেলাজমা শুধু মেয়েদের হয়, ছেলেদের হয় না? মিথ, ছেলে মেয়ে দুজনেরই হয়। বেশি হাসলে, বেশি এক্সপ্রেশন দিলে, বেশি কপাল কুচকালে স্কিনে লাইন্স তাড়াতাড়ি আসবে। ইটস ফ্যাক্ট। ফ্যাক্ট, হ্যাঁ, এই জন্য আমি কম হাসি। আর আমি একবার যদি একটু কপাল কুচকে, আমি সাথে সাথে সোজা করে গোয়ার সাথে আমি এক্সপ্রেশন দিই না।
আচ্ছা, সানব্লক শুধু সানি ডেতে ইউজ করতে হবে, ক্লাউডি বা মেঘলা দিনে না? অ্যাকচুয়ালি এটা মিথ বলবো, বাট ডিপেন্ড করে। আসলেই তো মেঘলা দিনে সানলাইট তো অবশ্যই কম থাকে, বাট সানস্ক্রিন অবশ্যই আমাদেরকে দিনে ইউজ করা উচিত। ইউভি এটা রেটাও তো myth। কমই থাকে ইন্ডেক্সটা। হ্যাঁ। আচ্ছা, এইজিং আসলে ডিলে করা যায় বা স্লো করা যায় যদি কেউ অনেক আর্লি এজ থেকে রেটিনল কম কনসেন্ট্রেটেড বা ভালো অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করে, তাহলে অ্যাকচুয়ালি মানুষটা ক্যান রিভার্স করতে পারে এইজিং। দিস ইজ ফ্যাক্ট, বাট উইথ লাইফস্টাইল, যেটা আমি বলেছি, ডায়েট, ফুড অ্যান্ড স্লিপ প্যাটার্ন। ন্যাচারাল হোম রেমেডি কেমিক্যাল প্রোডাক্টের থেকে অনেক ভালো। দোকান থেকে জিনিস কিনে ইউজ করার দরকার নেই, হার্বাল জিনিস বাসায় বানায় মুখে দাও বেটার। মিথ। এটা জানি, আমার মনে হয়। আচ্ছা, ফেস ওয়াশ দিয়ে যদি 3 বেলা বা বেশি বেশি মুখ ধোয়া হয় তাহলে পিম্পল কম হবে, স্কিন ক্লিন থাকবে? নো, মিথ। বিকজ অনেক বেশি দিলে যেটা হবে, স্কিন সেন্সিটিভ হবে, স্কিনের ব্যারিয়ার নষ্ট হয়ে পিম্পল আরো বাড়বে। চকলেট খেলে পিম্পল হয়, এটা গ্যারান্টিড? গ্যারান্টিড ঠিক না, চকলেট খেলে পিম্পল বাড়তে পারে, ফ্যাক্ট, বাট এটা গ্যারান্টিড না, মানে যে চকলেট খেলেই যে পিম্পল বাড়বে এটা না, বাট দিস ইজ ফ্যাক্ট। But I have seen- সুগার আছে। হ্যাঁ, সুগারের জন্য এটা হয়। সুগার, মিল্ক, ডেয়ারি প্রোডাক্ট দুইটা একসাথে হয়। সুগার, হ্যাঁ, আমি ব্যাক টু ব্যাক কয়েকদিন আমি আইসক্রিম খেলে তারপর দেখি আমার। পিম্পল চলে আসবে। আচ্ছা, অ্যাট দি এন্ড জাস্ট একটু লিপ কেয়ারের ব্যাপারে যদি 2-1টা টিপস দিতেন। লিপ কেয়ারের ব্যাপারে আসলে অ্যাকচুয়ালি স্ক্রাবটা আমরা করি না, যেটা আমার কাছে মনে হয় যে খুবই জরুরি। সো স্ক্রাবটা তো কেমিক্যাল স্ক্রাবও করতে পারি, ফিজিক্যালও করতে পারি। কেমিক্যাল স্ক্রাব আমাদের চেম্বারে যেটা অহরহ হয়, যে কেমিক্যাল পিল করা হয়, সো এটা যে ওয়ান্স ইন আ মান্থও যদি কেউ করে, যেটা হয় যে উপরে ডেড সেল লেয়ারটা চলে যায়, ফলে লিপটা ময়েশ্চার থাকে। আর যেটা হলো ফিজিক্যাল স্ক্রাব যে কোনোভাবে কফি দিয়ে করা যায়, যে কোনো ফিজিক্যাল স্ক্রাব কেমিক্যাল ক্রিম দিয়ে করা যায়। তো স্ক্রাবটা মেইন ইয়ে, আর হচ্ছে ময়েশ্চারাইজিং। সো এই দুটোর মাধ্যমে আসলে লিপ কেয়ারটা খুবই জরুরি। ময়েশ্চারাইজিং এর মধ্যে সাধারণত অনেকের কোয়েশ্চেন থাকে যে কি দিয়ে করব। ভেজলিন সাধারণত আমার ফেভারিট, বাট অনেকে বলে যে ভেজলিন দিলে ঠোঁট কালো হয়ে যায়। সো এই ক্ষেত্রে অনেক ইয়ে আছে, লিপ বাম আছে, মেডিকেটেড লিপ বাম আছে, যেখানে এসপিএফ যুক্ত থাকে। ফলে আমরা সাধারণত কি করি যে সানস্ক্রিন মাখার সময় লিপটাকে বাদ দিয়ে কিন্তু করি, বাট আমি বলবো যে অবশ্যই সানস্ক্রিনটা লিপ সহ করতে। সো স্ক্রাব, যে কোনো কেমিক্যাল আর ফিজিক্যাল, ময়েশ্চার আর হচ্ছে সানস্ক্রিন, এই তিনটা দিয়ে আসলে মোটামুটি একটা লিপ কেয়ার করে ফেলা যায়। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, ক্যাস্টর অয়েল কতখানি হেল্পফুল? যদি আমি এটা আমার আইল্যাশে দিই, আইব্রাউজে দিই, তাহলে একটু কি হেল্প হয়? Yeah, it's very হয়, helpful. right? Yeah, because it works like minoxidil, মানে যদি কেউ minoxidil ইউজ করতে না চায় চোখের আইল্যাশে বা আইব্রোতে, সেক্ষেত্রে ক্যাস্টরলটা কিন্তু মিনক্সিলের কাছাকাছি পর্যন্ত ইফেক্টটা দেয়। হ্যাঁ, আমি ক্যাস্টর অয়েল চোখের ল্যাশেজে অনেক দেই। আমি পুরো ম্যাসকারা দেওয়ার সময় ডিফারেন্সটা বুঝি যে বেড়ে গেছে বেড়ে অনেক। গেছে। আচ্ছা, লাস্ট, তারপরও জেনেটিক্স, হ্যাঁ, অফকোর্স এভরিথিং জেনেটিক্স, তার উপর আমরা যেটা দিই ওটাকে আমরা এনহ্যান্স করি। আচ্ছা, জাস্ট যেহেতু ইউ জাস্ট মেনশন মিনক্সিডিল, উইচ ইজ লাইক দ্য গোল্ড স্ট্যান্ডার্ড অফ হেয়ার গ্রোথ, অ্যান্ড আজকাল যেটা হচ্ছে সেটা মিনক্সিডিল দেখলাম যে কিছু মিনক্সিডিল শুধু ছেলেরা ইউজ করতে পারে, কিছু মেয়েরা, বটলে লেখা থাকে ইফ ইউর আ ওমেন ডোন্ট ইউজ ইট। তাহলে এটা একটু যদি ক্লিয়ার করে দিই যে কোনটা মেয়েরা ইউজ করতে পারবে। এটা হলো সাধারণত 2% মেয়েদের জন্য, আর মিনক্সিডিল 5% ছেলেদের জন্য। বাট আমাদের যখন এক্সটেন্সিভ প্রবলেম নিয়ে মেয়েরা আসে, তখন আমরা 5%ও দিয়ে ট্রিটমেন্ট করে থাকি। সো আজকাল, আগে এটাকে ইয়ে করা হতো যে মেয়েরা শুধুমাত্রই 2% ইউজ করবে, ছেলেরা 5%, বাট আজকাল এটা মানে এটাকে ওভারকাম করে ফেলা হয়েছে। এখন 5%ও মেয়েরা দিতে পারবে যদি এক্সটেন্সিভ হেয়ার ফল থাকে। কিন্তু কি হয় যদি একটা মেয়েদের, এটা তো আসলে মিনক্সিডিলটা তো শরীরে অ্যাবজর্ব হচ্ছে, হ্যাঁ। সো অ্যাবজর্ব হয়ে যেটা হবে যে ওই যে অ্যাগেইন মেয়েদের হরমোনাল ইস্যুস থাকে। সো মেয়েরা তো আমি যেটা বলেছি যে হরমোনের ফ্যাক্টরি আমরা। সো যখনই মিনক্সিডিল শরীরের ভিতরে যাচ্ছে, সো আমাদের যে মেইলি হরমোনগুলো আছে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর এভরিথিং, এটার সাথে ও হচ্ছে ইন্টারাপ্ট করতে থাকে। সো হচ্ছে যে 5%-এর জায়গায় যদি 2% দিয়ে মেনটেন করা হয়, তখন হচ্ছে মেয়েদের জন্য সেফ। আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে যেহেতু ইস্ট্রোজেন, প্রজেস্টেরন আর আদার হরমোনসগুলো থাকে না, এবং ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরনের পরিমাণটা অনেক বেশি থাকে শরীরে, ছেলেদের যে হরমোনটা। সো এই ছেলেদের চুল পড়ার যে কারণটা, সেটা কিন্তু মেইনলি এই টেস্টোস্টেরনটা থেকে ডিহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট হয়ে তারপর চুলটা পড়ে। সো মিনক্সিডিলের এই 5% ইউজ করার কারণটা হলো এই ডিহাইড্রো টেস্টোস্টেরনে কনভার্ট হতে পারে না। সো এইটাকেই এইভাবে রোধ করা হয়। যেহেতু মেয়েদের শরীরে টেস্টোস্টেরনের পরিমাণটা কম, এই জন্য 2%-এ কাজ করে যায়। আর ছেলেদের শরীরে যেহেতু টেস্টোস্টেরন বেশি, এটাকে থামানোর জন্য 5% মিনক্সিডিল লাগে।
Good. আচ্ছা লাস্ট বলছিলাম ওইটা লাস্ট, বাট এটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে ডিটক্স ড্রিঙ্ক ভিটামিন সি দিয়ে যেটা রেটিনল, ওরাল রেটিনল বলে, দেন দ্য গ্রিন জুস, বিটরুট, এগুলো যদি কেউ রেগুলার এভরিডে খায় শরীরের জন্য ভালো না? I don't prefer regularly. তাই না? বিকজ এটা রেগুলার যে কোনো কিছুই, কোনো হার্বস, কোনো কিছুই আসলে রেগুলার খাওয়া উচিত না। যেমন আমি প্রতিদিন একটা আনার জুস খেতাম, তো যখন আমি প্রতিদিন এভরিডে খেতাম অনেক বছর, 10-15 বছর প্রতিদিন সকালে আমি যাই খাচ্ছি একটা আনার জুস থাকতো, সো যেটা হয়েছে যে আমার পিম্পল প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। Really? বিকজ আনার কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি, রাইট? কিন্তু যে কোনো জিনিস যদি এভরিডে খাওয়া হয় তো সেখান থেকে একটা প্রবলেম গ্রো করতেই পারে। সো এই জন্য আমি বলবো যে টুয়াইস অর থ্রাইস আ উইক, এবং চেঞ্জ করে চেঞ্জ করে গ্রিন কোনো দিন হ্যাঁ, বিট। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম ডক্টর, most আজকে welcome, অনেক কিছু most শিখলাম। welcome. মাইক্রোটক্সটা যারা করতে চায় স্কিনের জন্য, আমি তাদেরকে এখানে বলে দিলাম, দে ক্যান অল গো টু ডক্টর DFH স্কিন সলিউশন। এটার অ্যাড্রেসটা একটু বলে দেন এটা কোথায়? বনানী 11-তে, বনানী 11 11 পিৎজা হাটের বিল্ডিং, পিৎজা হাট বিল্ডিংটাতে। আচ্ছা।